বসোতে। ঠিক আছি আমি। নদীকে আমার কাছে দিয়ে বসো। তে আর কিছু বলল না, জাঙ্কুকের পাশে বসলো। কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলো। কোনো কিছু নিয়ে কি আপনি আপসেট? না, তেমন কিছু না। আমার কাছে বলতে পারেন, সমস্যা না থাকলে। আপনার মন হালকা হবে। নদীকে আমার কাছে দিয়ে তুমি একটু হালকা হও। জাঙ্কুক এর কাছ থেকে নদীকে নিল। চলুন না, হেঁটে আসি, বসে থাকতে ভালো লাগছে না। জাঙ্কুক তের মুখের দিকে তাকালো। আচ্ছা চলো। সমুদ্রের পাড় ধরে হাঁটছে দুইজন। তে একটা প্রশ্ন করি। জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলে চাও তুমি? হঠাৎ এই প্রশ্ন? আমি আমার জীবন সঙ্গীর আগমনটাই চাই না। কেন? কারণ আমার মনের মতো ছেলে মনে হয় এই পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। কেমন ছেলে চাও তুমি? পেট চোখ নিবদ্ধ হলো সমুদ্রের ঢেউয়ের দিকে। ছেলে যেমনই হোক, তার একটা পার্সোনালিটি থাকতে হবে। আমাকে হারানোর ভয়ে কান্না করে দিবে, আমাকে অনেক ভালোবাসবে, কেয়ার করবে, আমাকে বুঝবে, আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করবে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকাবে না। মাঝে মাঝে আমাকেও পাত্তা না দিয়ে অ্যাটিটিউড দেখিয়ে চলে যেতে পারে, আমি কিচ্ছু মনে করব না। জাঙ্কুক হেসে ফেললো। তারপর আমার অতীত আছে এটা জেনেও যদি কেউ আমাকে এমনভাবে ভালোবাসে, আমার থেকে সে কখনো এক চুল পরিমাণ কষ্ট পাবে না। আচ্ছা। সমুদ্র তীরে হাঁটছে দুইজন। হঠাৎ একটা লোক এসে দুইজনের সামনে দাঁড়ালো। একবার তে, একবার জাঙ্কুক। একবার জাঙ্কুকের কোলে থাকা ঘুমন্ত নদীর দিকে তাকালো। প্রিন্সেস কিম টায়ং? তে জাঙ্কুক অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। কিম তায়ং? প্রিন্সেস কিম তায়ং না? আপনি এসেছেন, আমার সালাম নেবেন। আমি আপনার খুঁজেছিলাম, অবশেষে আমি আপনার দেখা পেলাম। কে আপনি? আমার নাম কিভাবে জানেন? আমি সব জানি, সবকিছু। আপনি আপনি আর্যাবত শহরের প্রিন্স জিয়ন জাঙ্কুক, আমি কি ঠিক? জাঙ্কুক অবাক হয়ে বলল, আমি জিয়ন জাঙ্কুক, কিন্তু কোনো প্রিন্স নই। আমি চিনতে ভুল করিনি, আমার কিচ্ছু ভুল হয়নি। আর কেউ আপনাদেরকে আলাদা করতে পারবে না, কেউ না। আপনাকে দেখে প্রথমে পাগল মনে করেছিলাম, এখন দেখি আপনি সত্যিই পাগল। কে আপনি? কোথা থেকে এসেছেন? আপনি যেমন লুক নিয়ে আছেন দেখে মনে হচ্ছে 1800 সাল থেকে সোজা 2021 সালে চলে এসেছেন। আপনি আবারও প্রমাণ করে দিলেন, আপনি প্রিন্সেস কিম টায়ং। পাগলের মতো বকা বাদ দিয়ে এখান থেকে যান। হ্যাঁ, আমি অতীত থেকে বর্তমানে এসেছি, আপনাদের জন্য এসেছি। এটা বলতে বলতে লোকটা তেদেরকে পেরিয়ে চলে যায় আর চিৎকার করে বলতে থাকে, আর কেউ আটকাতে পারবে না, এক হবে দুইটা প্রাণ। এসে গেছে ওরা, তবে সাবধান। আমি খুশি, সবাই খুশি, বিশ্ব খুশি। লোকটা চলে যায় এটা বলতে বলতে, কিন্তু কিছু দূর গিয়ে যেন উধাও হয়ে গেল। তে জাঙ্কুক তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কিসব ফালতু কথা বলতে বলতে চলে গেল, আসলেই পাগল লোকটা। আচ্ছা বাদ দাও। আবার হাঁটা ধরলো দুইজন। লোকটা কি বলছিল? প্রিন্সেস কিম টায়ং। আমি কেন প্রিন্সেস হতে যাব? মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। তুমি প্রিন্সেসই। কি বললেন? কিছু না। আচ্ছা, আপনাকে কি যেন বললো? আর্যাবত শহরের প্রিন্স। কিন্তু লোকটিকে কেমন জানি দেখে অনেক আগের মানুষ মনে হচ্ছিল। আমারও তাই। আচ্ছা চলো, রাত হচ্ছে। আর একটু থাকলে কি খুব খারাপ হয়ে যাবে? জাঙ্কুক অবাক হয়ে তাকালো তার নীল চোখওয়ালির দিকে। না, তোমার যতক্ষণ মন চাই ততক্ষণ থাকবো এখানে। তে মুচকি হাসলো, তাকালো সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে। আজকাল মানুষটাকে তের অনেক চেনা চেনা লাগে, মনে হয় অনেক আপন। তুমি চাইলে সারা জীবন আমার কাছে এমন আবদার করতে পারো। তের হুঁশ ফিরলো। মানে? তেমন কিছু না। আচ্ছা, আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছিল? মানে মানে আপনি কি আমায় আগে থেকে চিনেন? চিনতাম তো, কিন্তু খুঁজে পাওয়া কঠিন ছিল। মানে আপনার সাথে আমার আগেও দেখা হয়েছে? আপনি আমায় খুঁজছিলেন কেন? আচ্ছা, আমাদের কোথায় দেখা হয়েছে? জাঙ্কুক অবাক। এই মেয়ে কথা বলে না আর শুরু করলে বন্ধ যায় না। যাই হোক, জাঙ্কুকের এই বিষয়টা ভালো লেগেছে যে তার সঙ্গে ফ্রি হচ্ছে। আমাদের আগে কখনো দেখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু তোমায় আমি চিনি, খুব করে চিনি। তারপর আবার নীরবতা। কিছুক্ষণ বসে থাকলো দুইজন সমুদ্রের তীরে। 12টা বাজতে যাইতেই চলো বাড়ি ফিরতে হবে। কেন জানি জায়গাটা আমার অনেক পরিচিত লাগছে। কেন? এসেছো কখনো? না, সেদিন আপনার সাথে প্রথম এসেছি, আর আজকে।
ও আচ্ছা। জাঙ্কুক ড্রাইভ করছে, তে তোহাকে কোলে নিয়ে বসে আছে। গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। এখানে থামলেন যে? রাত হয়েছে, নিশ্চয়ই তোমার অনেক ক্ষুধা লাগছে। না, বাড়ি চলুন। এখান থেকে ডিনার করবে, বাড়ি ফিরে আগে মেডিসিন নেবে। নামো গাড়ি থেকে। তে নেমে দাঁড়ালো। ডিনার করে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। কেটে গেছে প্রায় কয়েকটা দিন। রাত 11টা বেজে 28 মিনিট। তে ফোনটা রেখে ওয়াশরুমে গেছে। হঠাৎ ফোনটা বেজে উঠলো। পাশে আয়ু কারোর সাথে চ্যাটিং করছিল। তের ফোনটা বেজে উঠাই ফোনটার দিকে তাকাই। সাদা খরগোশ? এই সাদা খরগোশটা আবার কে? তে, তোর ফোনে কে জানি কল দিচ্ছে। আনকাউন নম্বর? না, সাদা খরগোশ। আসছি, অপেক্ষা কর। কলটা কেটে গিয়ে আবারও একবার বেজে উঠলো। তে ওয়াশরুম থেকে বাইরে এসে কলটা রিসিভ করলো। জি বলুন। নিচে এসো। নিচে এসো মানে? রাস্তায় আসো। এত রাতে রাস্তায় গিয়ে কি করব? আসো, প্রেম করব। হোয়াট? কি সব বলছে? এখনই নিচে আসো। যাচ্ছি। কলটা কেটে দিল। কে ছিল? তে রাগে রাগে ফেস করে রুমের বাইরে চলে গেল। জি বলুন, এত রাতে কিসের তদারকি করতে এসেছেন? তেকে দেখে তো হাতের কোলে চলে গেল। আল্লাহ, তোমার শরীরে তো গরম কেন? এইটারই তদারকি করতে এসেছিলাম। মানে? জ্বর এসেছে, মাম্মা মাম্মা করে কান্না করছে, মেডিসিন নেয়নি, কিছু খাইনি। তে অবাক। এই বাচ্চা মেয়েটার প্রতি তের একটা আলাদা অনুভূতি। মনে হয় যেন আসলেই তে ওর নিজের মা, তোহা ওর নিজের সন্তান। জ্বর কিভাবে বাঁধলো? কখন বৃষ্টি, কখন রোদ, ঠান্ডা গরম মিলিয়ে জ্বর বেঁধেছে। কখন জ্বর এসেছে? সন্ধ্যায়। মেডিসিন এনেছেন? জাঙ্কুক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, কতক্ষণ লাগবে? তে অবাক হয়ে বলল, মানে? বাড়িতে যাব না নাকি? তো জান, আমি কি আপনাকে ধরে বসে আছি? তোমার তোহাকে জিজ্ঞেস করো, ওর যদি তোমাকে দেখা শেষ হয় তাহলে বাড়ি যাই। ও আমার কাছে থাকবে, আপনি যান। কি? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। শিখে নিন, এবার থেকে বেশিরভাগ ও আমার কাছেই থাকবে। বাড়ি ফিরে যান, রাত হচ্ছে। কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন না, চুপ করাতে পারেন না, শান্ত রাখতে পারেন না, আবার বাচ্চাকে ছাড়া থাকতেও পারেন না। আজব! একটা বছর আমি ওকে আগলে রেখেছি, খাইয়েছি, শান্ত রেখেছি। তোমাকে দেখার পর থেকেও এমন হয়ে গেছে। বেয়াদব একটা। আমার কথা শুনে না একটু? ভালো হয়েছে, যান বাড়ি যান। কাল কলেজে নিয়ে যাবো, ওখান থেকে নিয়ে নেবেন আপনার মেয়েকে। তুমি ওকে নিয়ে ক্লাস করবে নাকি আমি ওকে নিয়ে ক্লাস করাবো? হ্যাঁ, এই বাড়ি যান তো আপনি। এই বলে তে গাড়ি দরজা খুলে ছেলে ভেতরে বসিয়ে দেয় জাঙ্কুককে, আবার দরজা লাগিয়ে দেয়। বাড়ি গিয়ে ঘুমান, সকাল সকাল কলেজে আসবেন, কেমন? এই বলে তে তোহাকে নিয়ে চলে যেতে যাবে, এমন সময় জাঙ্কুক ডেকে উঠলো। এই যে মহারানী। তে পেছনে তাকালো, চোখের ইশারায় কি হয়েছে জিজ্ঞাসা করলো। তের হাতে দুইটা পলিথিন আর একটা প্লাস্টিকের বক্স ধরিয়ে দিল। বক্সটা দেখেই বোঝা যাচ্ছে এতে তোহার মেডিসিন আছে, কিন্তু পলিথিন দুইটাতে কি? তে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আপনার না একটু আগে খুব তাড়া ছিল? যান বাড়ির ভেতরে যান, আমিও যাই। এই বলে জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে তের সামনে থেকে শো করে চলে গেল। তে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। পলিথিন দুইটায় কি আছে, কেন দিল, কিছুই বললো না, চলে গেল। সাথে কি আর তোকে সাদা খরগোশ বলি? তোহার গায়ের রং হলুদে ফর্সা। তে তোহাকে লক্ষ্য করলো। বাচ্চাটা একটু জাঙ্কুকের মতো হয়নি, হয়তো ওর মায়ের মতো হয়েছে, তবে অনেক কিউট। নিশ্চয়ই তোহার মা অনেক সুন্দরী ছিলেন। তেকে বসে থাকতে দেখে আয়ু দুইবার ডেকেছে, কোনো সাড়া নেই। তে, বল, কি ভাবছিস? কিছু না। তোহা এখানে কখন এলো? কে দিয়ে গেল? প্রফেসর এসেছিলেন। হ্যাঁ, কেন? ওয়েট, মানে জাঙ্কুক ভাইয়া তোকে কল দিয়েছিল? লাইক সিরিয়াসলি তে, তুই ওনার নাম্বার সাদা খরগোশ বলে সেভ করেছিস? কোনো সমস্যা? কোথায় এসেছিল? বকিস না, নিচে আমার সাথে। তে তোহাকে কোলে নিয়ে উঠে গেল, সাথে আয়ু। তের পেছন পেছন যেতে যেতে বলল, তে কোথায় এসেছিল বল না? বাহিরে, রাস্তায়। সিরিয়াসলি তে, তুই বাহিরে ওনার সাথে দেখা করতে গেছিলি? তোর কোনো সমস্যা? ভাইয়া ডাকলো আর তুই চলে গেলি? স্ট্রেঞ্জ। সত্যি করে বলতো তোদের মাঝে কি চলতেছে? তোহাকে কোলে নিয়ে এক হাতে কাজ করছে তে। আয়ু, একটু ভালো জিনিসও চিন্তা করতে পারিস তো তুই? ভালো জিনিসই তো চিন্তা করছি। তোকে এখানে ডেকে আনা আমার ভুল হয়েছে। যা, যেখানে ছিলিস সেখানে যা। একা ভালো লাগবে না। কেন? তুই একা কেন? তোর উনি কি ঘুমিয়েছে? কাল অফিসের জরুরি মিটিং আছে, তাই আমার পেছন পেছন ঘুরছেন আপনি। আচ্ছা, আমাকে দে, আমি করি। থাক, লাগবে না, আমি পারবো। তে, তোর সমস্যা হচ্ছে। তো হয়তো আমার কাছে আসবে না, তো পায়েসটা আমি করি দে। তুই পারিস না? তুই বলবি, আমি করব। থাকবই, আমি করে নিচ্ছি। আয়ু মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো। পায়েস রান্না শেষ করে বাটিটা আয়ুকে আনতে বলে তে উপরে চলে যায়। আয়ু পায়েসটা নিয়ে গিয়ে টেবিলে রেখে বলে, তে, তুই কেন তোহার জন্য এত কিছু করিস? জানি না।
ও তোকে নিজের মা মনে করে, কিন্তু বড় হয়ে যখন জানবে তুই ওর মা না, তখন কি হবে? আর সব থেকে বড় কথা, তুইও বিয়ে করবি, তোর সামনের মানুষটা কি মানবে অন্যের সন্তান তোকে মা বলে? তে তোহাকে খাওয়াতে খাওয়াতে বলল, জানি না রে, তবে তোহার প্রতি আমার একটা আলাদা অনুভূতি। আমি চাই না আমার কারণে ওর কোনো ক্ষতি হোক, তাই তো ওর সব আবদার মেনে নিই। নিজের অজান্তে বাচ্চাটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এক কাজ কর, তুই আর জাঙ্কুক ভাইয়া বিয়ে করে নে, তারপর তুই তোহাকে নিয়ে ভালো থাকবি আর জাঙ্কুক ভাইয়া তোকে নিয়ে। এসব আজাইরা বকা বাদ দিয়ে মেডিসিনের বক্সটা দে। আয়ু টেবিল থেকে মেডিসিনের বক্স নিতে গিয়ে বলে, দে এই দুইটা পলিথিনে কি? আয়ু তাড়াতাড়ি বক্সটা দিয়ে পলিথিন দুইটা হাতে নেয়, বিছানাতে ঢেলে দেয় পলিথিনে কি আছে দেখার জন্য। আহ, তে এত চকলেট! আয়ু চকলেটগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো, সবকটাই কিটক্যাট। আয়ু আর একটা পলিথিন উল্টালো, এটাও চকলেট। তে কিছু বললো না, চুপ করে তোহাকে ওষুধ খাওয়াতে লাগলো। আয়ু এত চকলেট দেখে অবাক হয়ে শুধু এপার ওপার করে দেখে। কমপক্ষে এখানে 300 থেকে 350 চকলেট তো আছে, আর সবগুলোই বড় চকলেট, কিটক্যাট। তে তোহাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছে, তোহাকে বুকে জড়িয়ে নিয়ে রুমের ভেতর হাঁটাহাঁটি করছে। তে এত চকলেট তুই একা নিশ্চয়ই খেতে পারবি না? খেতে ইচ্ছে হলে খা, প্রশ্ন করিস না, এই জন্য তোকে এত ভালোবাসি। জানি। তের ফোনে টুং করে আওয়াজ হলো, তে জিনিসটা পুরোপুরি ইগনোর করলো। সকালে মেয়ের রুম থেকে বাচ্চার গলার আওয়াজ পেয়ে ইয়ঞ্জন মেয়ের রুমে গেল। এখন সকাল 7টা। সুবিন ভোরে নামাজ পড়তে গিয়েছিল, এখনো আসেনি, ফেরার সময় হয়েছে। জেহব কাল রাতে বাড়ি ফিরেনি, সুগা শেষ রাতে বাড়ি ফিরেছিল। জেহব বাড়ি নেই বলে জিসু নার্সের কাছে ছিল, সকালে উঠে টিউশন গেছে। ইয়ঞ্জন তে রুমে ঢুকে অবাক, বেডের উপর বসে একটা বাচ্চা মাম্মা মাম্মা বলে চিৎকার দিচ্ছে, আর তে ওয়াশরুম থেকে তাকে শান্ত হতে বলছে। আয়ুর কোনো সাড়া নেই, ঘুমিয়ে আছে। ইয়ঞ্জন এগিয়ে গিয়ে বাচ্চাটাকে ভালোভাবে দেখার চেষ্টা করতে লাগলো। এই বাচ্চাটাকে তো ইয়ঞ্জন আগেও দেখেছে। অনেক ভেবেচিন্তে বুঝলো বাচ্চাটাকে নিয়ে তার পাপা তাদের বাড়িতেই এসেছিল। ইয়ঞ্জন হাত বাড়িয়ে কোলে নিতে চাইলে কিন্তু সে আসে না, তার মাম্মাকে ডাকছে আর তার জন্য অপেক্ষা করছে। তে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, সামনে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকে গেল। কি জবাব দেবে সে এখন? তে এই বাচ্চাটা এখানে কি করতেছে? আসলে মা, কখন এলো? ও একা আছে? তে দাঁড়িয়ে থাকলো, কি বলবে সেটাই তো বুঝতে পারতেছে না। এমন সময় সুগা এলো। বেচারা শেষ রাতে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়েছে, আবার সকাল সকাল জাঙ্কুক তাকে কল দিয়ে ফোনটা তেকে দিতে বলছে। ঘুমে ব্যাঘাত ঘটে সুগা জাঙ্কুকে 14 গোষ্ঠী উদ্ধার করতে ভোলেনি। তে 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 সুগার আওয়াজ পেয়ে একটু এগিয়ে এলো। কি হয়েছে ভাইয়া? ফোন কোথায় তোর? তে মনে করতে লাগলো তার ফোনটা আসলে কোথায়। জাঙ্কুক ফোন করে বাইরে ডাকার পর ফোনটা টেবিলে রেখে বেরিয়ে গিয়েছিল, সেখানেই আছে। কেন ভাইয়া? কিছু না, জাঙ্কুক কথা বলবে, ধর। আর নদী কি উঠেছে? তে ফোনটা হাতে নিয়ে উত্তর দেয়, হ্যাঁ ওই তো। সুগা এগিয়ে যায় নদীর দিকে, কোলে নিতে চাইলে নদী আসে না। জি বলুন। ফোন কোথায় তোমার? কল দিলে পাওয়া যায় না কেন? জি আমি একটু ব্যস্ত ছিলাম। নদী কি করছে? ওর জ্বর কমেছে? কাল রাতে কমেছে। শোনো, আমি 8:30টার দিকে আনতে যাব, বাড়ি থেকে বের হবে না। কিন্তু কেন? আপনাকে আসতে হবে না, আমি যেতে পারবো তোহাকে নিয়ে। কিছু শুনতে চাইনি আমি, রাখলাম। জাঙ্কুক কলটা কেটে দেয়। খরগোশের বাচ্চা। সুগাতের কর্মকাণ্ডে ইয়ঞ্জন অবাক হয়ে বলল, বাঁধন কি হচ্ছে এসব? সুগা মনে করলো এটাই ভালো সুযোগ। আম্মু নিচে চলো, আমি বুঝাচ্ছি। তোহাকে ছেড়ে সুগা ইয়ঞ্জনের গলা জড়িয়ে নিচে নিয়ে চলে গেল। তে এগিয়ে গিয়ে তোহাকে কোলে নিল। ক্ষুধা লাগছে তোমার? মাম্মা এখনই তোমায় খাবার দেবে তো, চলো নিচে যাই। তে আয়ুকে ডেকে ছেলে ওয়াশরুমে পাঠিয়ে নিচে যায়, সাথে ফোনটাও নিয়ে যায়। ফোনটা ওপেন করতে একটা মেসেজ ভেসে উঠলো। অনেক কষ্টে তোমার পছন্দের চকলেটের নাম জেনেছি। আমি জানি আমি আর একটু দাঁড়িয়ে থাকলে তুমি ওইগুলো আমায় ফিরিয়ে দিতে। আমি যেন না শুনি যে তুমি একটা চকলেট ছুঁয়েও দেখোনি। তে কপাল চাপড়ালো। মানুষটা তের সাথে কয়েকদিন এমন ব্যবহার করছে, কিন্তু সে যেটা চাই সেটা যেতে চাইলেও দিতে পারবে না। তার কাছে ধর্ম আগে, সব থেকে বড় কথা তার আব্বু আম্মু ভাইয়া মানবে না। তে কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে ড্রয়িং রুমে লক্ষ্য করলো সুগা কোনো সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছে। ওখানে আব্বু আম্মু ভাইয়াও আছে। যে হোক সবে মাত্র বাড়ি ঢুকেছে। সুগা তাড়া দিয়ে বলেছে, ভাইয়া তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে নিচে আসো, জরুরি কথা আছে। জরুরি দরকার শুনে জহপার রুমেই যায়নি, সে আগে কথা শুনবে তারপরেই রুমে যাবে। তে গিয়ে দুধ গরম করলো, তোহাকে ডাইনিং এ বসে খাওয়াচ্ছে। গরম দুধ খাওয়াতে কিছুক্ষণ সময় লাগলো। দেখো আম্মু, সেদিন তেকে নিয়ে আমরা বড়মার কাছে গেছিলাম, কেমন চমকে গেছিল বলো তো? কেমন আজব আজব কথা বলছিল, সব সত্যি বলছিল। মানে? তে অসুস্থ অবস্থায় ঘুমের মধ্যে কি সব বলতে ভুলে গেছো? বলবো কেন, ওটার জন্যই তো গিয়েছিলাম।
উনি তেকে দেখে সাথে সাথে সালাম দিয়েছিল, প্রিন্সেস বলে সম্বোধন করেছিল। আসলে হয়েছেটা কি আব্বু, কয়েকদিন আগে আমি আর আম্মু বারুইপুর বড়মার কাছে গিয়েছিলাম তেকে নিয়ে, সাথে আয়ুকেও নিয়ে গিয়েছিলাম। আসলে তে ঘুমের মাঝে শুধু একটাই কথা বলতো, এটা নিয়ে আম্মু, ভাইয়া এবং তুমিও চিন্তিত ছিলে। আমরা যখন ভেতরে গেছিলাম বড়মার সাথে সাথে উঠে দাঁড়িয়ে তেকে সালাম দিল, প্রিন্সেস বলে সম্বোধন করলো। তারপর কিছু একটা ভেবে আমার আর আম্মুর সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইলো, তাই তে আর আয়ুকে আমরা বাহিরে যেতে বলি। কি বলেছিলেন উনি? উনি আম্মুকে বলেছিলেন আম্মু নাকি অনেক ভাগ্যবতী যে প্রিন্সেস কিম তাহিয়ং তার ঘরে জন্ম নিয়েছে। উনি আম্মুকে তের জন্ম কিভাবে হয়েছে সেটা জিজ্ঞেস করলে আম্মু যখন বলল, উনি আরো উত্তেজিত হয়ে বললেন, আপনার মেয়ে সাংঘাতিক মেয়ে, কোনো জাতও নয়, আর 5টা মেয়ের মতো সাধারণ জীবন নয় তার, অসাধারণ একজন নারী। তার ভালোবাসার মানুষের সাথে তার দেখা হয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি। হ্যাঁ, সেই সময় পেরিয়ে গেছে, মানে তাদের দেখা হয়েছে। বড় মা, আপনি কি বলছেন, একটু খুলে বলুন। সবকিছু খুলে বলা আমার দ্বারা অসম্ভব। মানে? আমার পূর্বপুরুষদের কাছে আমার এসব জানা, আমি দেখেছি প্রিন্সেসকে, ওনার বিষয় জানাটাও আমার জন্য অভিশাপের মতো। কিন্তু বংশ পরম্পরা ততক্ষণ পর্যন্ত প্রিন্সেস কিম তাহিয়ং এর বিষয় জানতে হবে যতক্ষণ পর্যন্ত প্রিন্সেস কিম তাহিয়ং আর প্রিন্স চেউন জাংকুকের দেখা না মিলবে। প্রিন্স চেউন জাংকুক? আমি যদি আপনাদেরকে সবকিছু খুলে বলি তাহলে প্রিন্সেসের বিপদ হবে, আমার মৃত্যু, আপনাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু মৃত্যু কেন? প্রিন্সেসকে তার আপনজন ছাড়া কেউ দেখেনি। উনি একজন সাহসী নারী ছিলেন। যুদ্ধের ময়দানে হাজার হাজার শত্রুর লাশ উনি একাই ফেলেছেন, তবুও ওনার মুখ কেউ দেখতে পায়নি, ওই নীল চোখ দুইটা ছাড়া। আমার পূর্বপুরুষ ছিলেন ওই রাজ্যের আত্মীয়, যার জন্য তাকে চিনত, এবং তার ছবিও আঁকা হয়েছিল। সেই ছবি আমি পর্যন্ত এসেছে। আর যদি আপনারা না আসতেন তাহলে আমি ভাবতাম তাদের জন্ম হয়নি এখনো। আমার পরে আমার সন্তান জানতো। মানে এখনো জানে না? না, তাকে বললে আমার মৃত্যু নিশ্চিত। একমাত্র মৃত্যু সজ্জায় আমি তাকে এই কথা খুলে বলতে পারবো। কিন্তু একজন মেয়ে কিভাবে হাজার হাজার মানুষের লাশ ফেলতে পারে? জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। আরো অনেক কিছুই আছে যেটা আমি বলতে পারবো না, কারণ তাদের জন্ম হয়েছে, তাদের দেখা হয়েছে। সেই প্রিন্সেসকে ভালোবেসে ফেলেছে, ঠিক যেমন করে আগে বেসেছিল। এখন আমি আপনাদেরকে কিছু বললে আমার আপনাদের সাথে প্রিন্স এবং প্রিন্সেসকেও মৃত্যুবরণ করতে হবে। আরও একটা জন্ম অপেক্ষায় থাকতে হবে তাদের দুইজন মিলিত হওয়ার জন্য, যেটা পরের জন্ম ধ্বংস করার ক্ষমতা রাখে। তাহলে এখন আমরা কি করব? তাদের দেখা হয়েছে, সে প্রিন্সেসকে ভালোবেসে ফেলেছে। আপনারা কোনো কিছু দোহাই দেখিয়ে ওদেরকে আলাদা করবেন না। মিলতে দিন দুইটা আত্মাকে, যেটার জন্য তারা একটা জন্ম অপেক্ষা করলো। সবকিছুর মধ্যে ছিল সোগা নীরব দর্শক। শেষে কিনা জাংকুকের নামটাই উঠে এলো। হাজার চিন্তা তার মাথা ব্যথা তুলে দিল। তাহলে তে কি কখনো নিজের বিষয়ে এই কথাগুলো জানতে পারবে না? অবশ্যই পারবে। সে নিজে এই সময়ের মুখোমুখি হবে, কিন্তু তাকে কেউ জানাতে পারবেন না। সোবেন যে হোক অবাক, তারা কিছু বলতে পারছেন না। সবকিছু যেন আটকে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে পৃথিবী। যত তাড়াতাড়ি সম্ভব দুইজনকে এক করে দেওয়া দরকার, না হলে বিপদের আশঙ্কা বাড়বে। কিন্তু আমরা প্রিন্স চেউন জাংকুককে পাবো কই? এখন যে বাচ্চাটা থেকে মাম্মা মাম্মা বলে ডাকছি তার বাবা চেউন জাংকুক। সুবিন তাকালেন সেদিকে। হ্যাঁ, একটা বাচ্চা থেকে মাম্মা মাম্মা করে ডাকছে। কি? আব্বু, সুগা মানুষের নাম একই হতে পারে, তাই বলে সে প্রিন্স সেটা কিভাবে হয়? ভাইয়া, আমি জানি সেই প্রিন্স, কিন্তু কিভাবে? জাংকুক আমার বেস্ট ফ্রেন্ড, আমি 4 বছর তার সাথে উঠা বসা করছি। সে আজ থেকে তেকে ভালোবাসে না, গত 9টা বছর থেকে পাগলের মতো ভালোবাসে। পাগলের মতো খুঁজেছে কিন্তু পায়নি। মানে 9 বছর আগে ওদের দেখা হয়েছিল? সুগা হাসলো। না ভাইয়া, জাংকুক স্বপ্নে থেকে বহুবার দেখেছে তার নীল চোখ। দেখা হয়েছে তাদের, ভালোবাসে জাংকুক তেকে, এবং তার বাচ্চা তেকে মাম্মা বলে ডাকে। তে ছাড়া কিছুই বোঝে না। কাল অসুস্থ অবস্থায় তের জন্য কান্না করছিল, তাই জাংকুক দিয়ে গেছে। 9টা বছর তেকে ভালোবাসে, তো বাচ্চা কই থেকে এলো? বিয়ে করে বউ থাকার সত্ত্বেও তেকে ভালোবাসে? সুগা আবারও হাসলো। আব্বু, জাংকুক বিয়ের 5 মিনিট আগে জানতে পেরেছে আজ তার বিয়ে। তার বাবা তাকে জোর করেছে, ইমোশনাল হয়েছে, বলেছে তুমি আমার সম্মান এইভাবে নষ্ট করতে পারো না। এখানে প্রায় 1000-এর উপরে মানুষ নেমন্তন্ন করেছে আমি তোমার বিয়ের জন্য। বাবা, আমি তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না? তুমি আমার বিয়ে দিতে চাইছো, সেটা কি আমি একবার জানানোর প্রয়োজন মনে করেছো? আমি জানতাম তুমি করবে না, তাই এমনটা করেছি। আমার সম্মানের কথাটা ভেবে অন্তত বিয়েটা করো। কিন্তু কিভাবে বাবা? একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে? তুমি তাকে কখনো পাবে না, বুঝেছো? বাচ্চা মেয়েটার লিমিট থাকে, সেটা তুমি ক্রস করছো। আমি চিৎকার করতে চাই না, নিচে অনেক মানুষ। অন্তত আমার সম্মান, এই বাড়ির সম্মানের কথা চিন্তা করে রেডি হয়ে নিচে এসো।
আমি জাংকুকের বিয়ের খবর শুনে সাথে সাথে সেখানে পৌঁছাই। জাংকুকের রুমে ঢোকার আগে আঙ্কেলের কথা শুনে আমি দাঁড়িয়ে যাই। আঙ্কেল বের হয়ে যাওয়ার পর আমি রুমে ঢুকি। জেকে জাংকুক নিজের চুল খামচে ধরে চিৎকার করে ফ্লোরে বসে পড়লো। সুগা দৌড়ে গেল জাংকুকের কাছে। জেকে জেকে শান্ত হ। আমি কিভাবে শান্ত হব সুগা? আমি তাকে ধোকা দিতে পারবো না। জেকে তুই তাকে পাসনি, কখনো পাবি কিনা তার কোনো ঠিক নেই। তুই বাবার মান সম্মানের চিন্তাটা একবার কর, বিয়েটা করে নে। সেদিন আমি জাংকুককে অনেক বুঝিয়ে সুঝিয়ে বিয়ের আসরে বসাই। সে বিয়ে বসার আগে একটা কথা বলেছিল যে ওই মেয়েকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না সে, আর ওই মেয়ে যেন কোনোদিন স্বামীর অধিকার নিয়ে না আসে। পরে মেনে নিয়েছিল, এখন বাচ্চাও আছে। তাহলে স্ত্রী কই? বেঁচে নেই, বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। আর ওই সন্তান জাংকুকের নয়। জাংকুক প্রথমে মানতে চায়নি, কারণ ওই মেয়ে আলাদা রুমে থাকতো আর ও আলাদা রুমে থাকতো। একদিন সকালে মেয়েটাকে ওর রুমে দেখে অবাক হয়েছিল। মেয়েটা বলেছিল ও নাকি ড্রাঙ্ক অবস্থায় ছিল। জাংকুক ড্রাঙ্ক অবস্থায় ছিল ঠিকই, কিন্তু মেয়েটার কথা বিশ্বাস করেনি। 1 মাসের ভেতর মেয়েটা বললো সে নাকি প্রেগনেন্ট। জাংকুক মানেনি বাচ্চাকে। এমনিতেও মেয়েটা কি করলো আর না করলো তাতে কোনো যায় আসে না জাংকুকের। নাতি নাতনি আসবে বলে জাংকুকের বাবা মা অনেক খুশি ছিল, তাই জাংকুক কিছু বলেনি। কিন্তু সে বাচ্চাটাকে মানবে না। হাসপাতালে যখন মামারও বাচ্চাটাকে দেখলো তখন ও আর কিছু বলেনি। কি বা করবে? মা নেই, ওকে কার কাছে দেবে? নিজেই মানুষ করতে লাগলো। বাচ্চাটা কার? মেয়েটার শেষ চিঠি ছিল যে আমাকে মাফ করবেন, এ বাচ্চা আপনার নয়। কিন্তু বাবা মা একটা নাতি নাতনির জন্য অনেক কষ্ট পাচ্ছে। আমি জানি আপনি আমার কাছে কখনোই আসবেন না, তাই আমি ভুল করেছি। আমি জানি হয়তো আমি বাচ্চা জন্ম দিতে গিয়েই মারা যাব, কারণ আমার জন্য এটা অনেক রিস্ক ছিল। তবুও বাবা মায়ের খুশির জন্য এমনটা করা। আর মাত্র কিছুদিন, তারপর আমার বাচ্চা পৃথিবীর আলো দেখবে। আমি থাকবো না, আমার বাচ্চাটাকে দেখে রাখবেন। পারলে আমাকে মাফ করবেন। সুবিন, জেহব, ইয়ঞ্জুন অবাক। তারা ভাবতো হয়তো জীবন মানে খারাপ ভালো সবকিছু। তাদের সাথে যেমনটা হয়েছে মানুষের জীবনে তার থেকে একটু বেশি হয়, নয়তো কিছু কম। এমনটাও হতে পারে, এটা ভেবে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে জেহবের। এমন সময় আইয়ু এলো। আম্মু, খেতে দিবা না নাকি? পেটের ইঁদুর করে দৌড়াচ্ছে। দেবো, চল। বড় ভাইয়া, তুমি হসপিটাল থেকে এসে এখনো ফ্রেশ হওনি? হসপিটাল গন্ধ আসছে বড় ভাইয়া। যাও ফ্রেশ হয়ে আসো। দিন দিন এমন নোংরা হয়ে যাচ্ছ, ভাবে কিছু বলছে না কেন? যাচ্ছি বাবা। জেহব রুমে চলে গেল। ইয়ঞ্জুন নাস্তা দিতে উঠে গেল। আয়ু তের কাছে ছুটলো, যেখানে তে তোহাকে নিয়ে নার্সের সঙ্গে গল্প করছে। কিছুক্ষণ পর ইয়ঞ্জুন সবাইকে নাস্তা করতে ডাকলো। তে তোহাকে নিয়ে বসে আছে। ভাবলো কিচেনে গিয়ে তোহার জন্য কিছু বানাবে, তোহাকে খাইয়ে মেডিসিন খাওয়াতে হবে।